মারওয়ানের বাবা মাহবুব আলম এককালে শহরে চাকরি করতেন। চাকরির সন্ধানে শহরে যেতে হয়েছিল এক সময়। মাহবুব আলমের 4 সন্তান। বড় ছেলে মারওয়ান আজাদ পেশায় ভবঘুরে। মেজর ছেলে মাহাদি আমিন বাংলাদেশ কৃষি বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন পেশায় কৃষি উদ্যোক্তা। সেজ ছেলে মাহফুজ আরফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক 3য় বর্ষের শিক্ষার্থী এবং ছোট মেয়ে মানহা আফরিন মফস্বলের একটি ডিগ্রি কলেজ স্নাতক 1ম বর্ষের অধ্যয়নরত। স্ত্রী সন্তান নিয়ে বেশ ভালোই দিন কাটছে তার। তবে বড় সন্তানকে নিয়ে তার চিন্তার শেষ নেই। বড় বউটা আল্লাহর রহমতে কত ভালো, কিন্তু ছেলেটা গোয়ার টাইপের। তার স্ত্রী মাইমুনা বেগম বড় ছেলের চিন্তায় প্রায় সময় অসুস্থ হয়ে যান। মাহবুব আলমও ভীষণ পেরেশানিতে ভোগেন ছেলের জন্য। মাহবুব আলম পরিবার রক্ষণশীল পরিবার। ইসলামিক বিধিবিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করেন তারা। বড় বউ নিশাদকেও এনেছিলেন রক্ষণশীল পরিবার থেকে। তাছাড়া নিশাদের বাবা সাথে তার ছোটবেলা থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাই আর দেরি করেনি বিয়ের ব্যাপারে। নিজের গোয়ার ছেলেটির জন্য বিনা বাক্যে এই সুকন্য ধৈর্যশীল মেয়েটিকে বউ করে নিয়ে আসেন তিনি। দুপুর 2টো। মাহবুব আলমের পরিবার সবাই একসাথে খেতে বসেছে। নিজেদের আঙিনায় খেতে লাগানো সবজি, নিজস্ব চাষকৃত মাছ, গরুর খাঁটি দুধ, এইসব দিয়েই সারছেন আজকের দুপুরের খানাপিনা। মাইমুনা বেগম স্বামী ছেলে মেয়ের পাতে পুকুরের তাজা কই মাছ ভাজা উঠিয়ে দিলেন। মাহাদি মাহফুজ আর মানহা খুনসুটি করতে করতে খাবার খাচ্ছে। মাইমুনা বেগম স্বামীর পাতে সিমের বিচির তরকারি উঠিয়ে দিয়ে আস্তে করে বললেন, আজাদের বাপ, আজাদরে ফোন দিছিলা? মাহবুব আলম পাতে হাঁস রেখে বললেন, টাকার দরকার হলে ঠিক ফোন দিব। দেখো, তোমার গুণধর পুত্র ফোন ধরলে তো টাকার দরকার হলে ঠিক ফোন দেবে। দেখো, সাংসারিক বিষয় এত উদাসীন এই ছেলে। বউটা কোন দিন না জানি চলে যায়। নাতিটার মুখের দিকে তাকিয়ে তো কাজবাজ কিছু করতে পারে। বেয়াদব, ছোটবেলা থেকে তেরা, যেন তেরামে তার রন্ধে রন্ধে মিশে আছে। যা বলবো তার উল্টোটাই করবেই। মাইমুনা বেগম স্বামীকে খোঁচাতে বললেন, সবার সামনে বড় ছেলের নামে এসব বলছো কেন? ওরা কি ভাববে? মাহবুব আলম বললেন, ওরা আর কি ভাববে? ওরা তো জানেই তাদের শ্রদ্ধেয় বড় ভাই কত কাজের। বেয়াদবকে বেয়াদব বলবো না তো কি আদব বলবো? আমার ছেলেটা মোটেও বেয়াদব না, শুধু একটু আধটু তেরামি করে এই যা। শোনো, ও ফোন ধরলে আমাকে একটু ধরিয়ে দিও। আমরা কত ভালো মন্দ টাটকা টাটকা খাবার খাই, কিন্তু আমার মানিকটা তো শহরের ছাইপাশ খেয়ে না খেয়ে থাকছে। নাতিটার জন্য অনেক মন পড়ে। মাহবুব আলম ভাতের লোকমা মুখে দিয়ে বললেন, দেখি ধরলে দিব। নিশাত মার সাথে মাঝে মধ্যে কথা বলো। মেয়েটা তোমার ছেলের মতো একটা অকর্মা ঢেকিকে বিয়ে করে অনেক কষ্ট সহ্য করছে। হয়তোবা মুখ ফুটে বলে না, তবে এরকম অকর্মা পুরুষ কেউ চায় না। মেয়েটাকে আমরা সবাই মিলে ঠকালাম, এর জন্য আফসোস হয়। ভেবেছিলাম বদমাসটা বিয়ের পর ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। নিজের মতো করে এখনো জীবনটা পার করছে। এমন হলে কেন বলতে পারো? বদটা সঠিক শিক্ষা যে কেন পেল না সেটাই ভেবে পাই না। তোমার বাপের কিছু ধারা পেয়েছে ও, যদিও আব্বা কর্মঠ ছিলেন, কিন্তু তেরামিও কম ছিল না তার মধ্যে। ছোটবেলায় তো দাদার কাছেই বেশি থেকেছে, তার ধারা কিছুটা হলেও তার মধ্যে এসেছে। হতে পারে, তবে সামনের দিন নিয়ে ভয় হয় প্রচুর। এইভাবে চলতে থাকলে সংসারটা কয়দিন টিকবে আল্লাহ জানে। গ্রামেও আসতে বলতে পারি না। অনেকের সাথে দা কুমড়ো সম্পর্ক বাঁধিয়ে রেখেছে। তার দরকার কি ছিল ওসব ঝামেলায় জড়ানোর? অলক্ষণে কথা বলো না তো। ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছুই করবেন। তা হলেই ভালো। এরই মধ্যে মাহফুজ কথা বলে উঠল, বলল, আম্মা, আমিও তো তোমাদের কাছে থাকি না। কই, আমার খোঁজ তো এত ঘটা করে নাও না। সব বড় ভাইয়ের জন্য, আমার জন্য কিছু না। মানহা রসিকতা করে বলল, সেজো ভাইয়া, মা কিন্তু আমাদেরও আদর করেন না। আমরা কাছে থাকলে কি হবে, ঠিক বড় ভাইয়ের জন্য চিন্তা করতে করতে অস্থির হয়ে যায়, যেন আমরা 3জনই মায়ের কুড়িয়ে পাওয়া, আর ভাইয়া একাই শুধু মায়ের আপন সন্তান। মাহবুব আলম বললেন,
তোদের মায়ের আদর করা লাগবে না, আমি একা 100। তোর মা তার বড় সন্তান নিয়ে থাক, আমরা 4 বাপ বেটা মেয়ে একসাথে থাকবো। কি বলিস তোরা? মাইমুনা বেগম তার 3 সন্তানের উদ্দেশ্যেই বললেন। তোরা তো আমার কাছেই থাকিস, আর মাহফুজ তুই তো প্রতি মাসে মাসে আমার কাছে আসিস, কিন্তু তোর বড় ভাই এই 4 বছরেও একবার বাড়িতে পা দিয়েছে? আমরা গিয়ে দেখে আসি, নিজে থেকে ও এসে আদরের ভাগ নিতে চায়। তোরা এত হিংসুক কেন রে? মাদি এতক্ষণ পর মুখ খুলল। শোনো মা, ভাইয়াকে আমরা সবাই ভালোবাসি, তার গৌতমের কারণে তার এই দশা। তাছাড়া বাবা মাসে মাসে ভাইকে টাকা পাঠায় না, তাহলে আমরা যে বেশি আদর পাচ্ছি বা বেশি খাচ্ছি এটা বলার কোনো সুযোগ নেই। আমি যথেষ্ট ভালো ইনকাম করি, কয়েকদিন পর মাহফুজও করবে, মানহার একটা ভালো জায়গায় বিয়ে হবে, কিন্তু ভাইয়ার কতকাল বাবার ঘাড়ের উপর বসে খাবে? ভাইয়ের প্রতি আমাদের সবারই রাগ হয়, বিয়ের পরে এমন ছনছড়া থাকার কারণে। লোকের কথা থেকে বাঁচতে ছেলেকে তো দূরে পাঠিয়েছ, কিন্তু কত তো এখনো শুনছ। জোয়ান তাগড়া যুবক ছেলের ভরণ পোষণ বুড়ো বাবা পাঠায়, এর থেকে লজ্জার আর কিছু আছে বলে আমি মনে করি না। তাই ভাইকে আল্লাহ দেওয়া বন্ধ করো। ভাবি মানুষটা ভীষণ ভালো আর ধৈর্যশীল দেখে সংসার করছে, নাহলে এই সংসার টিকতো না দুদিনও। এখন আবার ভেবো না হিংসে থেকে সব বলছি, মাথা খাটাও, তাহলে বুঝতে পারবে সঠিক বলছি কিনা। কতটুকু বলে হাত ধুয়ে উঠে গেল মাহাদি। তার একটু পর মাহফুজ আর মানহা উঠে চলে গেল। মাইমুনা বেগম হতাশায় নিমজ্জিত হলেন। এভাবে চলতে থাকলে ভাই বোনের সম্পর্কে না ফাটল ধরে, এ আশঙ্কায় তাকে ভীত করেছে। মাহবুব আলমও আর কোনো কথা না বলেই খাওয়া শেষ করলেন। নিশাত মাত্র ক্লাস করিয়ে এসে শিক্ষক রুমে বসলো। শরীরটা কেমন কাহিল লাগিয়ে জানি, মাঝে মধ্যে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে কয়েকদিন বিশ্রাম নিতে চলে যাবে। কিন্তু বিশ্রাম নিলে সংসার চলবে কিভাবে? ঢাকা শহরে একটা 3 রুমের ফ্ল্যাট থাকা মুখের কথা না, যদিও ফ্ল্যাটের ভাড়া তার শ্বশুর আব্বাই দেন, কিন্তু সংসারের যাবতীয় খরচ তো তাকেই হ্যান্ডেল করতে হয়। বিড়ি খোটা আর কিছু পারুক আর না পারুক, ঠিক মাসের শেষে বাসা ভাড়াটার টাকা চাইতেই বাড়িতেই ফোন করবে সে, আবার পাক্কা নীতিবান, কারো কথা শুনতে নারাজ। বাড়িওয়ালা এসে গেট ধাক্কালে তার প্রেস্টিজে লাগে, তাই আগে ভাগেই টাকা রেডি রাখে। নিশাত অবশ্য টাকা নিতে নারাজ ছিল, কিন্তু মাহবুব আলমের স্নেহশীষ কথায় আর না করতে পারেনি। সেই মনে মনে তার স্বামীর হেদায়েতের জন্য দোয়া করতে লাগলো। সময় পেলেই সে জিকির দুরূদ শরীফ পড়া আর এই কাজটাই করে। আল্লাহ চাইলে কি না পারেন, আল্লাহ একদিন নিশ্চয়ই তার দোয়াও কবুল করবেন। সেই দিন পর্যন্ত ধৈর্য আর অপেক্ষা করার ক্ষমতা আল্লাহ তাকে দিক, এটাই চাওয়া। মারওয়ান ছেলের জন্য একটা ম্যাজিক বোর্ড নিয়ে এসেছে গত পরশু, সেটা দিয়ে ছেলেকে লেখালেখি শেখায় নিশাত। মারওয়ান আজকে বাইরে না গিয়ে ছেলেকে লেখালেখি আঁকি শেখাচ্ছে। নাহওয়ান বাবার কোলে বসে মনোযোগ দিয়ে আঁকিবুকি করছে। মারওয়ান শত চেষ্টা করেও ছেলেকে লেখা শেখাতে পারছে না, আর ঘাম ছুটে যাচ্ছে প্রায়। বাচ্চাটাকে লিখতে বলেছে একটা, বাচ্চাটা লিখছে আরেকটা। মারওয়ান পণ করেছে ছেলেকে আজকে শিখিয়েই ছাড়বে। মারওয়ান ছেলের হাত ধরে ম্যাজিক কলম ঘুরাতে ঘুরাতে বলল, এইভাবে লিখ, যেভাবে শেখাচ্ছি ওভাবে লিখছিস না কেন কবুতর বাচ্চা? নাহওয়ান লেখা থামিয়ে মাথা ঘুরিয়ে বাবার দিকে চাইল, বলল, কবুতর কি? তুই। কিন্তু আমি তো মায়ের বাচ্চা। তুই আমার বাচ্চা, তোর মায়ের না, বুঝলি? নাহওয়ান চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কিছু বুঝেছে বলে মনে হয় না, তারপরও মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। মারওয়ানের চোখ চকচক করে উঠল। ছেলেকে বাগে আনতে পারলে তারই লাভ। সে যা শিখাবে তাই শিখবে, এতে ওই 1.5 ইঞ্চির মহিলাকে সহজেই কাবু করা যাবে। মারওয়ান তাই আবারও জিজ্ঞেস করল, তুই কার বাচ্চা ফায়াজ? তোমার? এই তো, কি সুন্দর হয়েছে। এখন থেকে সবসময় এটাই বলবি, ঠিক আছে? নাহওয়ান ওপর নিচ মাথা নাড়ল। মারওয়ান ছেলেকে আদর করলো কিছুক্ষণ। বাবার ছেলে হাসি মজায় দিনটাই পার করলো। নিশাত বাসায় এসে নামাজ পড়ে সবাইকে নিয়ে ভাত খেলো। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় ছেলেকে নিয়ে শুলো। নাহওয়ান মায়ের বুকে আদুরে বিড়াল ছানার মতো পড়ে রইল। সারাদিন পর মাকে পেলে আর কি কিছু লাগে না তার। মায়ের কাছে কত শত আবদার বুলি আওড়ায়। মারওয়ান পাশেই শোয়া, মা ছেলের ভালোবাসা দেখছে। হঠাৎ নাহওয়ান নিশাতকে বলল, মা, কবুতর কি? একটা পাখি বাবা। কেন? পাখি কি? এটা আকাশে ওড়ে, অনেকে পালে, আমরা মানুষরা এটাকে খাইও। আমি কি কবুতরের বাচ্চা?
তুমি কবুতরের বাচ্চা হতে যাবে কেন? তুমি তো আমার বাচ্চা, আমার কলিজা। না না, আমি বাবা আর কুপুটুলের বাচ্চা। নিশাত হেসে দিল। মারুয়ান চোখ কপালে তুলে ছেলের দিকে তাকিয়েছে। এই বজ্জাত কি বলে? তার মান ইজ্জত সব খুইয়েই ফেলবে নাকি? ছি ছি। নিশাত বলল। কে বলেছে তোমায় এগুলো? নাওয়ান বলতে নিলে মারুয়ান ছেলেকে টেনে নিজের বুকেই নিল। ছেলেকে আদর করতে করতে বলল, তুমি ঘুমাও, ওর সাথে এত কথা বলতে হবে না, পরে ঘুমাতে পারবে না, গল্প করেই সময় চলে যাবে। আমি নাহমানকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। নিশাতের ভীষণ কুচকে গেল। ঘটনা কি? তাকে এত সমাদর করছে কেন? এত মধুর স্বরে তুমি বা ডাকছে কেন? কি খাপটা লাগিয়েছে এই বিড়িখোর? নিশাত উঠে বসে চোখ ছোট ছোট করে তাকে বলল, নাহওয়ানকে নিলেন কেন? সরি, নাহওয়ানকে নিলেন কেন? সারাদিন তো আপনার কাছেই থাকে, এখন আমার কাছে থাকবে। আপনি আমাদের মা ছেলের মাঝে আসবেন না বলে দিলাম। ওকে দিন আমার কাছে। আমার কাছে থাকুক না, তুমি বরং রাতে নিও। নিশাত ছেলেকে বলল। বাবা মায়ের কাছে আসবে? নাওয়ান বাবার বুক থেকে তার ছোট্ট মাথাটা বের করে বলল। আসবা? নিশাত খুশি হয়ে ছেলেকে জোর করে নিল, কোলে নিয়ে বলল, আমার সোনা বাচ্চা, মায়ের ভদ্র বাচ্চা, আমার কলিজা টুকরা। আমি কবুতর আর বাবা বাচ্চা। এসব ফালতু কথা কে বলেছে? বাবা। নাওয়ান আঙ্গুল দিয়ে মারওয়ানকে দেখিয়ে বলল। নিশাত রাগান্বিত হয়ে চাইল। মারওয়ান বলল, কি হয়েছে? কবুতর কি খারাপ? এইভাবে যাওয়ার মানে কি? আমি ভয় পাই নাকি তোকে? নিশাত রহস্যময় হেসে বলল। আসলেই পান না? মারওয়ান মুখ কালো করে ফেলল আর বলল, সেদিন ছেলেকে আম্মা শিখিয়েছিল, আজ আবার নতুন কিছু শেখাবে নাকি লিলিপুট? লিলিপুট আমাকে থ্রেট দিচ্ছে। মুখ ঘুরিয়ে উল্টো পাশে শুয়ে পড়ল সে, কথা না বাড়িয়ে। আর মনে মনে বলল, লিলিপুটের বাচ্চা পুরোটা লিলিপুটের মতোই পোল্ট্রি বাচ্চা। বাবার সব কথা মায়ের কাছে সাপ্লাই করতে হবে কেন রে বদ? ইহা ভুইয়া শাহবাজপুর গ্রামে বেশ দাপট নিয়েই চলে। যেহেতু চেয়ারম্যানের ছেলে সে হিসেবে ভিন্ন রকম আচার আচরণ মনোভাবের অধিকারী সে। গ্রামের মানুষ তাকে এজন্যই সমীহ করে। তার বাবা ইমতিয়াজ ভুইয়াও এককালে গ্রামে ক্ষমতা দাপট দেখিয়ে চলত। এখনও তার মধ্যে প্রভাবশালী আচরণ বজায় আছে কিছুটা, তবে আগের তুলনায় বেশ শান্ত এখন। গ্রামের উন্নয়নে যথাযথ কাজ করার চেষ্টা করছে। যদিও আগে বহু ফাঁকিবাজি করেছেন, কিন্তু এখন তা অতীত। বিশাল এক প্রাঙ্গণে বিরাজমান পদ্মালয় নামক একটি নান্দনিক ধাঁচের বাড়ি। এর পরিসর এতটাই বিস্তৃত যে একে ঘিরে থাকা প্রকৃতি এবং স্থাপত্যের মিলনমেলা যেন এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করেছে। পদ্মালয়ের সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশে হারিয়ে যেতে চাইলেই মন বলে এখানে যেন সময় থেমে গেছে। চেয়ারম্যান বাড়ি বলে কথা, চারপাশে বিভিন্ন প্রকারের দেশি বিদেশি গাছের সমন্বয়ে আচ্ছাদিত এই পদ্মালয় বাড়ি। পদ্মালয় বাড়ির গেটের উপর বিরাট দুটি কৃত্রিম পদ্ম ফুল বসানো। খুব শৌখিন এবং এই বাড়ির মানুষ সেটা বাইরে থেকে আন্দাজ করা যায়। বাড়ির ভেতরে প্লেটে ঠুংটাং আওয়াজ আর কথা চলছে। বাড়ির কর্তা ইমতিয়াজ ভুইয়া নিজের আদরের পুত্র ইহাব ভুইয়া আর কন্যা ইনাবা ভুইয়ার সাথে কথা বলছেন এবং খাবার খাচ্ছেন। পাশেই তার স্ত্রী উর্মি ভুইয়া চুপচাপ খাবার মুখে দিচ্ছেন। ইমতিয়াজ ভুইয়া ছেলেকে উদ্দেশ্য করে বলেন, ইহাব, তোমার বিজনেসের কি অবস্থা? ইহাব টেবিলে এক হাত ঠেকিয়ে খেতে খেতে জবাব দিল, ব্যবসার কাজ আপাতত বন্ধ পাপা, কয়েকদিন নিজেকে সময় দিতে চাচ্ছি। দ্রুত নিজেকে রিফ্রেশ করে আবার কাজে ব্যাক করবে আশা করি। উর্মি ভুইয়া এতক্ষণ কথা না বলেও এবার মুখ খুললেন। হঠাৎ করে কাজে ব্রেক দিলে কেন? নিজেকে তো তুমি এতকাল সময় দিয়েইছো, তাহলে ঘটা করে নতুন ব্যবসার কাজ ছেড়ে নিজেকে সময় দেওয়ার কারণ? ইহাব খাবার খাওয়া থামিয়ে মায়ের দিকে চাইল। মায়ের চোখ রাগ স্পষ্ট। নিজেকে স্বাভাবিক করে বলল, এমনিতেই আম্মু। উর্মি ভুইয়া চোখ মুখ কঠিন করে বলল, এমনিতেই নাকি কোথাও মারামারির অফার পেয়েছো? ইহাব গ্রামে যত ক্ষমতা আর দাপট নিয়ে চলুক, মায়ের কাছে সে এখনো বাচ্চা। এ বয়সে মা তাকে বাচ্চাদের মতো শাসন করে।
ইনাবা ভাইকে চুপসে যেতে দেখে কোনো দিয়ে গুঁতো দিয়ে ফিসফিস করেছে বলল, ব্রো তুমি জানি কেমন নাটক সিনেমায় দেখো না, নায়ক কাউকে গণে না, সব জায়গায় পাওয়ার দেখিয়ে চলে, এমনকি বাবা মাও ভয় পায় ছেলেকে। তুমি এরকম চলতে পারো না? ইহাব নিচু কণ্ঠে বোনকে ভিঙিয়ে বলল, আসছে নাটক সিনেমাওয়ালি। মা বাবার মুখের উপরে কথা বলাও একটা বেয়াদবি। যদিও আমি মানুষটা অতটা ভালো নই, কিন্তু মা বাবার সামনে বেয়াদবি করার মতো শিক্ষা মম আমাকে দেয়নি। আমার ক্ষমতা বাইরে, আর তাদের ক্ষমতা আমার উপর। কথার মাঝে উর্মি ভুইয়া ধমকে উঠে বললেন, এত কথা কেন? খাবারে মনোযোগ দাও। আর ইহাব, তোমায় কি জিজ্ঞেস করেছি? ইমতিয়াজ ভুইয়া এবার স্ত্রীর দিকে চাইলেন, বললেন, আহা উর্মি, ছেলেকে এত জেরা করছো কেন? খেতে দাও তো ওকে। উর্মি ভুইয়া ইমতিয়াজ ভুইয়ার দিকে তাকালো না পর্যন্ত, এমনকি তার কথাও শোনেনি এমন ভাব করলো। ইহাব মায়ের কঠিন চাহনির দিকে চেয়ে বলল, আসলে মম, এখন আমি আপাতত একটু রিফ্রেশ চাচ্ছি, ব্যাস এতটুকুই। কতটুকু বলে উপরে উঠে চলে গেল ইহাব। ইনাবা আর অল্প একটু খেয়ে উঠে পড়ল। শুধু ইমতিয়াজ ভুইয়া আর উর্মি ভুইয়া রইলেন খাবারের টেবিলে। ইমতিয়াজ ভুইয়া তার বিপরীত দিকে বসা স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমার মূল্য তোমার জীবনে ঠিক কতখানি উর্মি? উর্মি ভুইয়া শক্ত হয়ে বসে থাকলেন, কোনো কথা জবাব না দিলেন আর না তাকালেন। ইমতিয়াজ ভুইয়া একটা নিঃশ্বাস ফেলে স্ত্রীর নিকট আসার জন্য উঠতে নিচ্ছিলেন, ঠিক তখনই শক্ত একটি কণ্ঠ ভেসে এলো তার কানে, ওখানেই থাকুন, আর এক পাও এগোবেন না। আমাকে দরদ দেখানোর কোনো প্রয়োজন নেই। আমার মূল্য আপনার জীবনে যতটুকু, ঠিক তেমনি আপনার মূল্য আমার জীবনে ততটুকু। সবার সামনে নিজের ভালো মানুষই বাদ দিন। আপনি যে কি সেটা আমি ছাড়া আর ভালো কে জানবে? তাই ঢং করা বাদ দিয়ে নিজের চরকায় তেল দিলে বেশি খুশি হব। স্ত্রীর কঠিন বাক্যের বিপরীতে কিছু বলতে পারলেন না ইমতিয়াজ ভুইয়া, তবে মনে মনে ফুঁসে উঠলেন, এই তারা মহিলাকে বিয়ে করে তার জীবনটা ছারখার হয়ে গেছে। ভেবেছিলেন একটু দরদ দেখিয়ে কথা বললেই বুঝি একটু নরম স্বরে কথা বলবে, কিন্তু এই মহিলা সে আগের মতোই খিটখিটে করেই উঠল তার সাথে। ইমতিয়াজ ভুইয়া এই মহিলাকে আর ঘাটবে না বলে পণ করলো। তাছাড়া নিজের স্বভাব বিরুদ্ধ যাওয়াটাও তো একটা ক্রাইম, সাইকোলজিক্যাল ক্রাইম। ইহা বাইক নিয়ে নিজের আড্ডাস্থলে হাজির হলো। সেখানে আগে থেকেই তার সাঙ্গপাঙ্গ উপস্থিত ছিল। ইহাব সেখানে যাওয়া মাত্র ইহাবের দুজন চেলা দাঁড়িয়ে গেল, বাকিরা কেউ দাঁড়ালো না, কারণ সবাই ইহাবের বন্ধু। এখানে ইহাবের মর্যাদা তাদের মতোই, এখানে কেউ লিডার নয়, তবে যে যেদিন উত্তম পরামর্শ দিতে পারবে সেই সেদিনের লিডার হবে। ইহাবের বন্ধু তালিকায় আছে সাব্বির, পল্লব, হাসান, আসিম, মুহিব। এদের সাথে ঘনিষ্ঠতা তার অনেক। তার সার্বক্ষণিক দুজন চেলা হলো শামীম ও রবিন। ইহাব নিজের জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠল। সাব্বির ইহাবকে উদ্দেশ্য করে বলল, কিরে, তোর আসলে পরিকল্পনা কি? তোর মতি গতি সুবিধার লাগছে না। ইদানিং তোর কি হয়েছে বলতো? কিছু লুকাচ্ছিস নাকি? ইহাব পায়ের উপর পা উঠিয়ে সানগ্লাস খুলে মাথার উপর দিল। নিঃসন্দেহে ইহাব সুদর্শন বলিষ্ঠ এক পুরুষ কায়া। মুখে চাপদারি আচরণ, মুখে গম্ভীর হাসি। সে রহস্যময় হেসে বলল, কি লুকাবো? একটা পরিকল্পনা মাথায় কিলবিল করছে বহুদিন ধরে, তবে কতটুকু বাস্তবায়ন করতে পারবো জানি না। পলাশ বলল, কি পরিকল্পনা? ইহাব মাথার পেছনে হাত দিয়ে উপরের দিকে তাকিয়ে বলল, কান টানলে যেমন মাথা আসে, তেমনি একজনের কান টানার ব্যবস্থা করছি। মুহিব শিকুচকে বলল, তোর গড়িয়ে ফুরিয়ে কথা বলা পরিবর্তন হবে কবে? আসিম চায়ে ফু দিতে দিতে বলল, ওই কইব সোজা কথা তাইলেই হয়েছে। সাব্বির বলল, তোরা এত কথা বলিস কেন? ওরে শেষ করতে দে। তারপর ইহাবের দিকে ফিউ উঁচিয়ে চাইলো সাব্বির, অর্থাৎ বোঝাতে চাইলো খুলে বল। ইহাব রহস্যময় হেসে বলল, খুলে তো বলবো, একটু সবুর করো। একজনকে খুব শীঘ্রই ঘরে আনতে চলেছি। সেই একজন হবে আমার দাবার গুটি। কানের সাথে যেন মাথাটা দ্রুতই এসে পড়ে সেই ব্যবস্থা করছি। দেখা যাক কতটুকু সফল হই। তোরা তো সবই জানবি, তোদের না জানিয়ে আমি কিছু করেছি কখনো? সকলের দিকে প্রশ্ন ছুড়ে দিল ইহাব। ওর রহস্যময় কথা শুনে প্রত্যেকেই হতাশ হলো, শুধু একজন বাদে। সে একজন খুব মনোযোগ দিয়ে পিছে চা ঢেলে খাচ্ছে, চোখে পাউরি চশমা,
বুদ্ধিতৃপ্ত মুখ। এসব কথায় তার মনোযোগ নেই বললেই চলে। আসিম নাক কুচকে বলল, ওই শালার এমন নির্লিপ্ত থাকে কেমনে? কেউ আমারে বোঝা, কোনো কিছুতেই আগ্রহ নাই। এখন ওর গুরুত্বপূর্ণ কাজ হইল চা খাওয়া। অপারেটিক শালা। হাসান এটাও শুনেছে বলে মনে হয় না। কাপের অবশিষ্ট চাটুকু ঢেলে খেয়ে তাদের দিকে ইনোসেন্ট লুক নিয়ে তাকালো। পলাশ বলল, দেখ একবার, মনে হচ্ছে এইমাত্র আকাশ থেকে বললো এই বাসিন্দা। হাসান বলল। সবাই তার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো। যেখানে যায় এই প্রাণীর খাওয়া আর খাওয়া। মাত্র টোস্ট বিস্কুট চা খেলো, এখন আবার তাদের খাবারের কথা বলছে। আসিম তো বলেই বসল, ফুটবল কিক দিয়ে ওরে পৃথিবীর বাইরে পাঠানোর ব্যবস্থা কর, শালা টেলিগোস। হাসান কথাটা গায়ে মাখলো বলে মনে হয় না। সে আরেকটা কেক আর স্যান্ডউইচ অর্ডার করে চুপচাপ ফোন দেখতে লাগলো। কেউ আর ওকে খাটলো না। ওরা সবাই ইহাবের দিকে জহুরি নজরে চাইলো, কিন্তু কেউ কিছুই উদ্ঘাটন করতে পারলো না। ইহাবও আগের মতো রহস্যময় ভঙ্গিতে হেসে তাদের দিকে তাকালো। কি পরিকল্পনা করছে সে? কারো ক্ষতি বই আনবে না তো? কাল রাতে মারওয়ান পার্ট টাইম জব একেবারে ছেড়ে চলে এসেছে শুনে নিশাত চিৎকার চেঁচামেচি করে পুরো বাসা মাথায় তুলেছিল। বিড়ি খোরটা এসেই বিড়ি টেনে একেবারে ঘুমের দেশে তলিয়ে গেছে। নিশাতকে কিছু বলেও নি কেন কাজ ছেড়েছে, শুধু বলেছে কাজ ছেড়ে দিয়েছে। এত কিছু ঘটিয়ে এসে এখন পুরোপুরি ঘুমাচ্ছে মহাশয়। নিশাতের তার এত আরামের ঘুম সহ্য হলো না। তাকে ঠেলে উঠিয়ে বলল, আপনি পুরুষ তো, আল্লাহ আপনাকে কোন মাটি দিয়ে বানিয়েছেন? আল্লাহ একটা মানুষ এতটা অসহ্য কি করে হতে পারে? কাজ করবেন না তো পেট চলবে কি করে? কতদিন আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? মারওয়ান ঘুম ঘুম কণ্ঠে বলল, এসব প্যাচাল পড়ার জন্য ঘুম থেকে তুলেছিস? মাথা খারাপ করার আগে এখান থেকে যা। এই কাকে গলা উঁচিয়ে ধমকাচ্ছেন? হ্যাঁ, আপনাকে ভয় পাই আমি? ভাদাইমা বিড়ি টানা লোক কোথাকার। সারাদিন এরকম নাটক দেখতে দেখতে অসহ্য হয়ে গেছি আমি। সোজা সাপটা বলুন, আপনি কাজ ছেড়েছেন কেন? নিশাত বলল। মারওয়ান বসার থেকে শুতে শুতে বলল, কাজ করতে আলসেমি লাগে তাই। নিশাত চোখ কপালে তুলে বলল, কাজ করতে আলসেমি লাগে মানে? সামান্য অল্প একটু সময় কাজ করেন, তাও এতেও আলসেমি কেন আপনার? আল্লাহ, আমি এইসব আর সহ্য করতে পারছি না। এরকম মেরুদণ্ডহীন একটা পুরুষের সাথে আমায় কেন জড়ালে মাবুদ? মারওয়ান ততক্ষণে আবারও ঘুমের দেশে পাড়ি দিয়েছে। নাওয়ান মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে গিয়েছে। মায়ের চোখে পানি দেখে বাচ্চাটা ঘাবড়ে গেল। নিশাত বিছানার কোনায় গিয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করছে। অতিরিক্ত রাগ উঠলে তার চোখ দিয়ে পানি বেরোয়। আজকেও ব্যতিক্রম হলো না। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে তার। নাওয়ান বুকে ভর দিয়ে উঠে মায়ের কাছে গেল। মায়ের চোখের পানি মুছে বলল, মা কাজে কিনু? বাচ্চাটার চোখেও পানি এসে গেল মাকে কাঁদতে দেখে। নিশাত ছেলেকে দেখে নিজেকে সামলে চোখের পানি মুছে ছেলেকে জড়িয়ে ধরে বলল, এমনিতেই বাবা, চোখে কি যেন পড়েছে তাই। তুমি উঠে গিয়েছো? আসো বাবা, মুখ ধুয়ে দিই। নিশাত ছেলের দুপা দুদিকে নিয়ে কোমরে বসিয়ে কোলে নিল। বাচ্চাটা মায়ের কোলে ঘুম ঘুম চোখে শান্ত হয়ে বসলো। নিশাত নাওয়ানকে ব্রাশ করিয়ে খাটের উপর বসিয়ে রান্নাঘরে গেল। নাওয়ান বাবাকে ঘুমাতে দেখে বাবার বুকের উপর চড়লো, তারপর ডাকতে লাগলো, বাবা বাবা, অত মা কাজে, মা কিন্তু কাজে। বাচ্চাটার অবুঝ প্রশ্ন ঘুমন্ত বাবার কাছে। নাওয়ান বাবার গা বেয়ে নিচে নামলো, আবারও উঠলো। মারওয়ান ঘুম ঘুম কণ্ঠে আস্তে আস্তে বলল, এই লিলিপুটের বাচ্চাটা শান্তি দিবে না আমায়। মায়ের মতো হয়েছে, সারাক্ষণ আমার ঘুমের সাথে শত্রুতা এই ট্যাবলেটের। নাওয়ান বাবাকে বিড়বিড় করতে দেখে মুখের কাছে কান এনে দিল যেন বাবার কথা স্পষ্ট শুনতে পারে। কান এগিয়ে শুধু ট্যাবলেট কথাটুকু শুনতে পেল, তবে আয়ত্ত করতে পারলো না পুরো কথাটা। তারপর বাবাকে জিজ্ঞেস করলো, এটা কি? কিন্তু মারওয়ান ততক্ষণে আবারও ঘুমিয়ে পড়েছে। বাচ্চাটা খাট থেকে বহু কষ্টে নেমে দৌড়ে মায়ের কাছে গেল। নিশাত ছেলের জন্য নাস্তা রেডি করছিল। বাচ্চাটা দৌড়ে এসে মায়ের পা ধরে। নিশাত ঘাবড়ে গেল কিছুটা, তারপর ছেলেকে দেখে স্বস্তি পেল। ছেলের দিকে তাকিয়ে বলল, নিশাত বিছানা থেকে নেমেছো কেন? আমিই তো আসতাম। মা তেলবেল কি? ছেলের কথা বুঝলো না, বলল, কি বললে?
ছেলেবেলে কি? জানি না তো, এটা কোথা থেকে শুনলে? বাবা বলেছে। তাহলে তোমার বাবাকেই জিজ্ঞেস করো টেলবেল কি হবে। হয়তো তার বিড়ির কোনো নাম। ঘুমের মধ্যে এইসব বলে, ক্লাসলেস পুরুষ কোথাকার। শেষ কথাটা বিড়বিড় করে বলল। নাওয়ান মায়ের কাছেও কোনো সদুত্তর না পেয়ে মন খারাপ করলো। সে আবারও বাবার কাছে গেল। মারণ উবু হয়ে শুয়েছিল বাবার পিঠের উপর বসে। নাওয়ান বাবাকে জাগাতে লাগলো। অনেকক্ষণ পর মারণের ঘুম ভাঙলো। ছেলেকে পিঠ থেকে নিচে নামিয়ে নিজের কোলের ভিতর নিয়ে অনবরত চুমু খেতে লাগলো। নাওয়ান বাবার চুমুর হাত থেকে বাঁচতে হাত দিয়ে মুখ ঢেকেই ফেলল। মারণ তাও থামলো না, হাতের উপরেই চুমু দিতে থাকলো। নাওয়ান শেষে বাবার কোল থেকে ছুটতে বেরিয়ে আসতে নিলে মারওয়ান দিল না, বলল, আর ভাঙাবি আমার ঘুম? তোকে আজকে সারাক্ষণ চুমু খাবড়ে ফায়াস। বাচ্চাটা মুচড়ামুচড়ি করতে করতে বলল, না না। ইন্না কি কেন জাগেছে সময়? নাওয়ান উঠে বসে বাবার দিকে তাকিয়ে বলল। মারওয়ান ছেলেবেলে কি? ফিউজরা সোজা করে বলল, এটা আবার কি? তুমি তো বলেছ। কি বলিস? আমি এটা বলবো কেন? এই শব্দ তো নতুন শুনলাম। না, তুমি বলেছ। ধুরু, এই আজগুবি শব্দ আমি বলতে যাবো কোন দুঃখে? তোর মা জানে বোধ হয়, তাকে জিজ্ঞেস কর। মা জানে না। তাইলে ওটা তোর নানাবারের কেউ হবে হয়তো। মারওয়ান হামি দিয়ে গুরুত্বহীন ভাবে কোনো রকম বলল। নাওয়ান কথাটুকু শুনে মায়ের কাছে দৌড়ে গেল। মারওয়ান ধরতে গিয়েও পারল না। এখন এই বিচ্ছু সব কথা আমাকে সাপ্লাই করবে। মহা মুসিবতে পড়লো তো। এখন লিলিপুট এসে জিজ্ঞেস করবে তার পরিবারকে এটা বলা হলো কেন। কে জানে এই ট্যাবলেট গাঁজাখুরি কথা শব্দ কি জন্য বলেছে সে। মা ভাত খাবা না? স্কুল থেকে এসে নিশাত মনমরা হয়ে শুয়েছিল। মন মেজাজ দুটোই খারাপ তার। নাওয়ানের কথার কোনো জবাব না দিয়ে আগের মতোই শুয়ে রইল নিশাত। নাওয়ান নিশাতের উত্তর না পেয়ে মায়ের কোলের মধ্যে ঢোকার চেষ্টা করতে লাগলো। নিশাত বিরক্ত হয়ে বলল, বিরক্ত করো না নাহওয়ান, তোমার বাবার কাছে যাও। কথাটা বলে আগের ভঙ্গিতে শুয়ে থাকলো সে। মারওয়ান বিড়ির টাকা খুঁজছে চিরুনি তল্লাশি করে, কিন্তু কোথাও পাচ্ছে না। নিশাতের কথা শুনে ঘাড় ঘুরিয়ে বিছানায় চাইলো। মারওয়ান বুঝলো পরিস্থিতি গরম, তাও কিছু করার নেই। টাকা তো চাইতেই হবে। বিড়ি না খেলে মাথা ঠিক থাকে না তার। বিছানার দিকে এগোতে এগোতে মারওয়ান বলল, আমাকে কিছু টাকা দাও তো, পরে শোধ করে দেব। নিশাত কোনো প্রত্যুত্তর করলো না। মারওয়ান নিশাতের কোনো রেসপন্স না পেয়ে বিছানার সামনে গিয়ে তাকে হাত দিয়ে ছেলে বলল, কথা শোনোনি? নিশাতের নড়চড় নেই। নাহান অবুজের মতো মা বাবার দিকে তাকিয়ে আছে। মারওয়ান নাহানকে বলল, বাবা, তোমাকে যে খেলনা কিনে দিয়েছিলাম ওটা দিয়ে খেলো গিয়ে, আমরা একটু পর ভাত খাবো। বাচ্চাটা ঘাড় কাত করে নেমে অন্য রুমে চলে গেল। মারওয়ান নিশাতের পাশে গা ঘেঁষে বসল। নিশাত একেবারে শক্ত কাঠের মতো হয়ে আছে। মারওয়ানের তাই মনে হলো। নিশাতের হাতেও ব্যাকসাইড ডলে দিতে দিতে বলল, শোনো, টাকাটা জরুরি, হাতে টাকা পেলে তোমায় দিয়ে দেব। নিশাত কঠিন ভঙ্গিতে শুয়েই থাকলো। মারওয়ান বলল, আশ্চর্য, তোর তো ভালো কথা গায়ে লাগে না রে। এত ভালোভাবে বলছি কয়টা টাকা দে, পরে তোকে দিয়ে দেবো, শুনছিস না? এমনিতেই বাবার কাছে একবার যাওয়া হয়ে গেছে, নাহলে তোর কাছে জীবনও চাইতাম নাকি টাকা। কথাটা কি হলো জানা নেই, কিন্তু নিশাত মুখ বুজে কেঁদেই দিল। মারওয়ান হতভম্ব হয়ে গেল। নিশাতকে সে জীবনও এরকম করে কাঁদতে দেখেনি। কেঁদেছে হয়তোবা, কিন্তু তার সামনেই প্রথম। কেমন একটা চাপা কষ্ট নিয়ে কাঁদছে মনে হচ্ছে। মারওয়ানের কেমন যেন লাগছে। যদিও লিলিপুটের কান্নায় তার কিছু আসে যায় না, কিন্তু এভাবে কাঁদতে দেখে কেমন যেন করছে বুকটা। মারওয়ান উঠে চলে গেল। যাওয়ার আগে নাওয়ানকে মায়ের কাছে থাকতে বলে গেল। নাওয়ান বাবার কথা শুনে মায়ের কাছে চলে গেল। নাওয়ান রুমে গিয়ে মাকে ডেকে বলল, মা কোথা লাগছে, ভাত খাবো কখন? নিশাত ছেলের কথা শুনে চোখ মুখ মুছে ফেলল। উঠে মুখ ধুয়ে ছেলেকে নিয়ে ভাত খেলো। সংসারটা তার কাছে এখন তিক্ত হয়ে উঠেছে। তার সাথেই কেন ওই ভাগ্যবানটাকে জুড়তে হলো। মাঝে মধ্যে খুব হতাশ লাগে তার। সবকিছু ছেড়ে ছেড়ে কোথাও চলে যেতে পারতো, একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখনো এই সংসারটা করছে। না হলে এই সংসার দুদিনও কেউ করতো না।
বাচ্চাকে শুয়ে দিয়ে কিছুক্ষণ দোয়া জিকির কুরআন পাঠ করলো। নামাজ স্কুল থেকে পড়ে এসেছে। আল্লাহকে ডাকা হচ্ছে সকল সমস্যা সমাধান ও মনে প্রশান্তি আনার একমাত্র মাধ্যম। তার বান্দার মনের সকল ব্যথা তিনি নিশ্চয়ই দেখেন। তার পরিত্রাণও ওই রবি করবেন। নিশাতের পূর্ণ বিশ্বাস আছে এতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। মাহবুব আলমের দু হাত ভর্তি বাজার। বাজার বলতে ঘরে টুকিটাকি জিনিস, মাছ মাংস শাক সবজি, তেমন একটা বাজার করতে হয় না। তবুও মাসে একবার আসেন বাজার করতে। হঠাৎ সালামের আওয়াজ আসায় সেদিকে ফিরলেন। চমকে গেলেন তিনি খানিকটা। ইহাব ভুইয়া মুচকি এসে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। ইহাব মাহবুব আলমকে চমকাতে দেখে মনে মনে হাসলো। এগিয়ে এসে বলল, ভালো আছেন আঙ্কেল? মাহবুব আলম কোনো কথা বললেন না। ইহাব আবারও বলে উঠল, আপনাকে তো তেমন দেখা যায় না আঙ্কেল। সবকিছু ভালো তো? বলে একটা রহস্যময় হাসলো। মাহবুব আলম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ইহাব প্যান্টের পকেটে হাতে ঢুকে একটু রহস্যময় হয়ে প্রশ্ন ছুড়ল। তাই? মাহবুব আলম কপালের ঘাম মুছে বললেন, হ্যাঁ। আরে আঙ্কেল, ঘামছেন কেন? বেশি গরম তো না? আমাকে বাজারটুকু দিন, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। মাহবুব আলম বললেন, প্রয়োজন নেই, আমি যেতে পারবো। সেটা তো আমিও জানি আপনি পারবেন, তবুও ছেলে মনে করে দিন। মাহবুব আলম চমকের উপরে আছেন। এই ছেলের হলো কি আজ? তার সাথে এত মিষ্টি করে কথা বলছে কেন? কাহিনী তো কিছু একটা আছে। চেয়ারম্যানের ছেলে তাকে দেখে নিজ উদ্যোগে এগিয়ে এসেছে, ব্যাপারটা অদ্ভুত না? ইহাব জোর করে বাজারের ব্যাগটা হাতে নিল। চারপাশে অনেকে তাকিয়েছিল দেখে মাহবুব আলম জোর জবরদস্তি আর করেননি, চুপচাপ প্রস্থান করলেন বাজার থেকে। মাহবুব আলম নিজেদের বাড়ির দরজা টোকা দিলেন। পাশে ইহাব বাজারে ব্যাগ হাতে দাঁড়িয়ে। প্রতিমধ্যে অনেকবার মাহবুব আলম ব্যাগ নিতে চেয়েছিলেন, কিন্তু ইহাব দেয়নি। মানহা দরজার আওয়াজ শুনি বুঝলো বাবা এসেছে, তাই মাথায় একটু ঘোমটা দিয়েই ঝড়ের গতিতে দরজা খুলেতে দৌড়ে এলো। উঠানের সামনে বিশাল গেট, ওটা উৎফুল্ল হয়ে খুলে বাবাকে দেখে বলে উঠল, আব্বু এত দেরি কেন আজ? তোমার ওষুধের কথা ভুলে গিয়েছো? বলতে বলতে বাবার সাথে অন্য একজন পুরুষকে দেখে মানহা পরিমরি করে দৌড়ে ঘরে ঢুকে গেল। যেহেতু সে পরিপূর্ণ পর্দা করে, সেহেতু এরকম পরপুরুষের সামনে এভাবে চলে আসা প্রচণ্ড বিব্রত হয়েছে মানহা। একজন পর্দাশীল মেয়েই জানে একজন গায়রে মাহারাম পুরুষের চাহনি তাদের কাছে ঠিকই। গায়রে মাহারাম পুরুষের নজর এতটাই ভয়াবহ, মেয়েরা যদি তা জানতো তাহলে নিজেদের লোহার কাপড়ে ঢেকে রাখতো। মানহার রীতিমতো কান্না পেয়ে গেছে। সে অসংখ্য বার দবা পড়ে ফেলেছে। মাহবুব আলমও বেশ খানিকটা বিব্রত ও কষ্ট পেয়েছেন। তার চেহারা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আজকে ফোন নিয়ে যাননি, তাই তিনি না হলে ফোন করে বলে দিতে পারতেন বাসায় অন্য একজন আসবে। ইহাবের ভীষণ মজা লাগছে এদের কাহিনী। মাহবুব আলমকে বললেন, আঙ্কেল, বাজারটা কোথায় রাখতে হবে? আমার হাতে দাও, আর কিছু করতে হবে না। তুমি ভেতরে এসে বসো, চা নাস্তা কিছু খেয়ে যাবে। তার প্রয়োজন নেই আঙ্কেল, নিজের খেয়াল রাখবেন। আসি। কথাটুকু বলে ইহাব প্রস্থান করলো। তার মুখে পরিকল্পনার এক ধাপ এগিয়ে যাওয়ার খুশি ঝকমক করছে। এখন শুধু সময়ের অপেক্ষা। রাত 11:30 বাজে, এখনো মারওয়ান বাসায় আসেনি। সেই যে দুপুরে বেরিয়েছে, এখনো পর্যন্ত কোনো খবর নেই। সচরাচর এত দেরি করে না, কখনোই না। আজ এত দেরি করছে কেন? নাহানকে খাইয়ে নিশাত ঘুম পাড়িয়ে দিয়েছে। বাচ্চাটা বাবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে, কিন্তু বাবার আজকে দেখা নেই। নিশাতের বুকটা কাঁপছে অজানা ভয়ে। বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো, ভালো লাগছে না। সময় চলে যাচ্ছে, কিন্তু মারওয়ানের কোনো খবর নেই। এই পুরুষটা তাকে শান্তিতে দিবেই না। নিশাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সংসার জীবনের প্রথম অধ্যায়ের কথা ভাবতে লাগলো। যখন মারওয়ান আজাদ নামক ছন্নছাড়া সংসারের প্রতি উদাসীন পুরুষ সে সাথে তার বিয়ে হয়, তখন সে ভীষণ অসুখী ছিল। তারপর তার মা যখন তাকে স্বামীর গুরুত্ব বোঝালো, তখন থেকে একটু নরম হয়েছিল সে। স্বামীকে খুশি করার চেষ্টা করতো, না চাইতো। কিন্তু কথায় আছে না, বেয়াদব পুরুষ কখনো ভালো কিছু নিতে পারে না। তেমনি মারওয়ান আজাদ নামক বদ পুরুষ
তার এইসবকে ন্যাকামি আখ্যা দিয়েছিল। নতুন বউয়ের প্রতি স্বামীর এই কি মনোভাব! রাগে জিতে বাবার বাড়ি চলে গিয়েছিল সে, একটা খোঁজ পর্যন্ত নেয়নি ওই ভাদাইম্মাটা। সে চলে যাওয়ার নাকি আরও রিল্যাক্স মুডে নাক ডেকে ঘুমাতে পেরেছে সে। অবশ্যই এসব সে পরে শুনেছে। পড়াশোনাটা শ্বশুর আব্বাই তাকে করিয়েছেন। শ্বশুর আব্বার কাছে সে আজীবন কৃতজ্ঞ। এই মানুষটা তাকে যে পরিমাণ আদর যত্ন করছে তার ঋণ শোধ করার মতো না। এই কারণে সংসার নামক এই ছিন্ন সুতাটা এখনও টিকে আছে মনে হয়। ঘাটতারা লোকটা জীবনেও সোজা হওয়া নয়। রাত 1টা বাজে, এখনও আসেনি লোকটা। নিশাত এতক্ষণ বসে বসে অতীতের স্মৃতিচারণ করছিল। নাওহানের মাথায় হাত বুলিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে নিশাত। কি আদুরে ভঙ্গিতে ঘুমাচ্ছে বাচ্চাটা, হাত পা ছড়িয়ে গাল ফুলিয়ে ঘুমিয়ে আছে। এই যেন অবিকল মারওয়ান আজাদ। বাবার চেহারার এতটা পেল কি করে বাচ্চাটা? তার চেহারাও তো একটু একটু পেতে পারতো। নিশাত ছেলের ফুলো ফুলো গালে চুমু খেয়ে ঘুমন্ত ছেলের মুখের দিকে চেয়ে বলল, তোর বাপ ফোন ধরে না রে নাহওয়ান, কোথায় গেল বলতো? এই ঘাড়তারা বাপকে একটু সোজা করতে পারিস না তুই? বাপের নাওটা হলি কেন রে? তুই আমার বুকের মানিক আব্বা। তোর বাপ আমার টেনশনেই মারবে। ওই আধবুড়ো লোকটার চিন্তায় আমি এখনো ঘুমোতে পারলাম না। কোথায় আবার বিড়ি টানছে কে জানে। টাকা পয়সা তো নেই, বিড়ির নেশা ছিনতাই টিনতাই করছে নাকি আবার কে জানে। কথাটা একেবারে ফেলে তোর মতো না। বিড়ির টানে আবার ছিনতাই করতে গেছে নাকি? নিশাত ফ্রি কুচকে রেখে আবারও ফোন দিল, কিন্তু এবারও ফোন বন্ধ বলছে। সে চিন্তিত ভঙ্গিতে খাটে হেলান দিয়ে রইল। রাত 2টার দিকে ঘরের দরজায় কড়া নাড়া। নিশাতের ঘুম ছুটে গেল। বসে বসে থাকতে থাকতে ঘুম এসে গিয়েছিল। দরজায় আবারও নখের শব্দে তাড়াতাড়ি উঠে দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কে? আমি। মারওয়ানের উত্তর। নিশাত দরজা খুলে দিল। মারওয়ান তাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? নিশাত দরজা আটকে বলল, হ্যাঁ, রাত 2টোর সময় আপনার জন্য তো জেগে থাকবো, ঘুমিয়ে পড়েছিলাম। মারওয়ানের পা হঠাৎ করেই কেন যেন থমকে গেল। নিশাতের দিকে একটু চেয়ে আবারও রুমে গিয়ে হাত মুখ ধুলো। তারপর ছেলের পাশে আস্তে করে শুয়ে পড়ল। নিশাত তা দেখে বলল, মারওয়ান কি হলো, শুয়ে পড়লেন যে? ভাত খাবেন না? জবাব দিল না। নিশাত আস্তে করে মারওয়ানের পাশে দাঁড়িয়ে বলল, ভাত খেয়ে ঘুমান। মারওয়ান চোখ বন্ধ করেই জবাব দিল, আমার টেনশন কারো না করলে চলবে। এতক্ষণ যেহেতু টেনশন না করে খেতে ঘুমোতে পেরেছ, এখনো তেমন ঘুমাক। নিশাত বুঝল তাকে ইঙ্গিত করে খোঁচা দিয়ে কথাগুলো বলেছে। আহা, ঢঙের আলাপ। এতক্ষণ ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছে, তার হিসেব নেই। এখন এসেছে রং ঢং করতে। নিশাত বলল, ফোন ধরেননি কেন? ইচ্ছে হয়নি তাই। তা কি ইচ্ছে হয় শুনি? কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমা, মাথা খারাপ করিস না। কেন, বিড়ি টাকার জোগাড় হয়নি বুঝি? মারওয়ান প্যান্টের পকেটে থেকে সিগারেটের প্যাকেট বের করে বালিশের কাছে রাখলো। নিশাত ভাবলো সিগারেট কেনার টাকা কই পেয়েছে। মারওয়ান ছেলেকে আদর করে কোলের মধ্যে ঢুকিয়ে ঘুমের দেশে চলে গেল। নিশাত একটু অবাকই হয়েছে। বালিশে মাথা দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো কিভাবে? নাক ডাকা শব্দ আসছে। নিশাত আর দাঁড়িয়ে না থেকে নিজেও অপর পাশে ঘুমিয়ে পড়ল। বাবা চুচু কপ্প। বিছানায় শুয়ে শুয়ে নাওয়ানকে নিয়ে খেলছিল মারওয়ান। তখনই বাচ্চাটা লাফিয়ে কথাটা বলে উঠল। মারওয়ান বলল, একটু পরে করিস, এখন উঠতে আলসেমি লাগছে। নাওয়ান বলল, এক্ষুনি কপ্প। মারওয়ান হামি দিয়ে বলল, নুরু বাপ, একটু অপেক্ষা কর। নাওয়ান অবুঝ স্বরে ফ্যাল ফ্যাল করে তাকে বলল, এখানে খোলা দেব। মারওয়ান বিছানা থেকে আলস্য ঝেড়ে উঠল। ছেলেকে কাঁধে চেপে দৌড়ে যেতে যেতে বলল, চল চল, সুসু করে নিয়ে আসি, এখানে করিস না বাপ। মারওয়ান দেখলো তার শরীর গরম গরম লাগছে। ব্যাপার কি? ছেলেকে অন্য পাশে নেওয়ার জন্য উঠতে ঝরঝর করে কাজ সেরে ফেলো নাওয়ান। আগেই সেরেছে, এখন বাকিটুকু সারল। মারওয়ান ছেলের দিকে কটমট দৃষ্টিতে তাকে বলল, ডাম্বলের বাচ্চা, কাজ ছেড়ে ফেলেছিস? নাওয়ান ফোকলা হেসে বাবার দিকে তাকিয়ে রইল। ছেলের আদুরে হাসির দিকে তাকিয়ে মারওয়ান বলল, তোকে একটু মারি ফায়েজ। নাওয়ান মাথা নাড়িয়ে না বলল। ফোলা ফোলা গালে বাবার দিকে তাকিয়ে বাবার গলা জড়িয়ে ধরল। মারওয়ান কিছু না বলে ছেলের জামা কাপড় পাল্টে নিজেরও
ছেলের জামা নিয়ে টয়লেটে ঢুকলো। এখন বাপ বেটা গোসল করবে। ছেলেকে সাবান দিয়ে ডুলে ডুলে গোসল করিয়ে নিজেও ছেলের পাশাপাশি সাবান ডলে গোসল করে নিল। গোসল শেষে ছেলেকে জামা পরিয়ে টয়লেটের সামনে দাঁড় করিয়ে বলল, এখানে থাক, বাবা চট করে জামা পাল্টে আসছে। বলে টয়লেটের দরজা আটকে দিল। নাওহান এটা দেখে দরজা ধাক্কাতে লাগলো। সেও বাবার পাশে থাকবে বলে চিল্লাতে লাগলো। মারওয়ান জামা কাপড় পাল্টাতে বলতে লাগলো, আরে থাম রে, বাপের উচ্চ দেখার জন্য মরিয়া হয়ে গেছে বদ কোথাকার। কোনো রকম জামা পাল্টে বেরিয়ে এসে ছেলেকে উঁচু করে ঝুলিয়ে কাঁধে নিয়ে বলল, না বাচ্চা তুই বুঝিস না বাবার একটা প্রাইভেসি আছে? প্রাইভেসি কি? তোর মাথা। নাওহান খিকি করে হেসে দিল। ভোরের নির্মল হাওয়ায় যেন স্নিগ্ধতার গান ভেসে আসে। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুতে ঝলমল করে সূর্যের প্রথম আলো। পাখির কুজনের মধুর সুরে প্রকৃতি যেন নতুন করে আনন্দ বার্তা শোনায়। নিশাত ফজরের সালাত আদায় করে মিহি সুরে কুরআন তালাওয়াত করতে বসে গেল পাশে। নাওহান ও মায়ের কোলে ঘাপটি মেরে আছে। ভোরের এই মিষ্টতা নিশাতকে দারুণ প্রশান্তি দেয়। নাওহানের মাঝে মধ্যে ফজরের সময় ঘুম ভেঙে যায়। বাচ্চাটা তখন মায়ের সাথে সাথে নামাজ পড়ার চেষ্টা করে। মায়ের পাশে বসে কুরআন তালাওয়াত শুনে। নিশাত তালাওয়াত শেষে কিছুক্ষণ দোয়া পড়ে নিজেরও ছেলের শরীরে ফু দিয়ে মাসে করে দিল। কোরআনে চুমু খেয়ে জায়গা মতো রেখে দিল সেটা। ছেলেকে কোলে নিয়ে বিছানায় উবু হয়ে শায়িত মারওয়ান আজাদের নিকট গেল সে। বাচ্চাটাকে বিছানায় নামিয়ে মারওয়ানের সারা শরীরে ফু দিয়ে দিল। নাওহান বিছানার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কার্যক্রম দেখছে। ফু দেওয়া শেষে নিশাত ছেলের দিকে তাকিয়ে বলল, আব্বা আপনি ঘুমাবেন? নাওহান মাথা নাড়ালো, অর্থাৎ ঘুমাবে। নিশাত বলল, আচ্ছা ঘুমান বাবার পাশে। মা নাস্তা বানিয়ে দুপুরে রান্না সেরে ফেলে গিয়ে। নাওহান বাবার পিঠের উপরে উঠে ঘুমিয়ে পড়ল। নিশাত ছেলের মাথায় হাত বুলিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নার সরঞ্জাম গুছিয়ে নিল। আজকে সকালের নাস্তায় পাটিসাপটা পিঠা করেছে নিশাত। শীতের সকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। যখন মনোযোগ দিয়ে পিঠায় ক্ষীর দিচ্ছিল সেই সময় একটা হাত এসে তাকে জাপটে অন্য পাশে সরিয়ে নিল। নিশাত ভয়ে চিৎকার দিয়ে উঠে বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বাঁচাও, জিন শয়তানের হাত থেকে বাঁচাও মাবুদ। নিশাত চোখ বন্ধ করে আওড়ে যাচ্ছে। একটু পর ঠাস করে মাথায় গুঁতো দিয়ে গমগমে কণ্ঠে একজন বলল, মঞ্চে আছাড় দিয়ে নারী ভরে বের করে ফেলি, খালি বড় বড় কথা, কাজের বেলায় ঠন ঠন। চোরোর একেবারে ভিতরে ঢুকে গিয়ে রান্না করতে আগুন যে চোরো ডাকাতে নিয়েছিল দেখেছিলে? নিশাত দেখলো তার সামনে অগ্নিমূর্তি ধারণ করে মারওয়ান দাঁড়িয়ে আছে। নিশাত বুকে থুথু দিয়ে বলল, আমাকে দূর থেকে ডেকে দিলেই তো হতো। এভাবে কোরবানি গরুর মতো চাপটে ধরা কি আছে? এই সময় তো আপনি কখনোই জাগেন না, আজকে হঠাৎ এই সময়? মারওয়ান ফস করে উঠে বলল, এই সময় মানে কেন উঠতে পারি না আমি? কখন উঠবো না উঠবো এটা তোকে বলে উঠতে হবে নাকি? আর ওড়না দিয়ে মাথা ঢেকেও চুল বের হয়ে আছে কেন? ওড়না তাহলে দেওয়ার দরকার কি? খোপা করে রাখতে পারিস না? আগুন লাগলে কি হতো? সবই তো আমাকে দোষ দাও। কথাটা ওটুকু বলেই মারওয়ান গজাতে গজাতে প্রস্থান করলো। নিশাত এখনো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সবকিছু মাথার উপর দিয়ে গেল মনে হলো। এই লোকের মতিগতি বোঝা বড় দায়। চুল খোপা করে মাথায় ওড়না দিয়ে পিঠা বানাতে লেগে গেল আবারও। এক থাল ভর্তি গরম গরম ঘিরে ভরা পাটিসাপটা পিঠা। নিশাতের হাতের এই পাটিসাপটা পিঠা সবারই পছন্দের। সবাই বেশ প্রশংসা শুনেছে, সে শুধুমাত্র বিড়িখোরটা বাদে। খাবে ঠিকই, কিন্তু মুখ দিয়ে প্রশংসা বের হবে না কোনোদিনও। তার কোনো রান্নাই আজ পর্যন্ত প্রশংসাই করেনি কোনো এই ভাদের মা। নাওহান হাত পা ছড়িয়ে পিঠা খাচ্ছে। মারওয়ান মাঝও এসে বসলো। ছেলেকে পিঠা খেতে দেখে বলল, কি রে গোলালো, কি খাচ্ছিস? নাওহান মাথা দুলিয়ে দুলিয়ে বলল, পিতা কই? নিশাত গ্লাস আর জগ রেখে পার্টিতে বসলো। নাওহানকে দুই হাতে পিঠা খেতে দেখে বলল, একই নাহওয়ান, ও এইভাবে পিঠা খাচ্ছ কেন? ডান হাতে খাও, বাম হাতে খাওয়া ঠিক নয়। নাওহান ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর পিঠা ডান হাতে নিয়ে গিয়ে পড়ে গেল হাত ফসকে। মারওয়ান তা দেখে বলল, হাসছে মাস্টারি করতে। আমার 2 বছরের দুধের ছেলেকে ডান বাম শেখাতে এসছে।
নিশাত কিছু বলবে না বলে করেও বলল, এই বয়সের বাচ্চাদের শিক্ষা দিয়ে গড়তে হয়, না হলে বড় হয়ে ভাদাই মা উচ্ছৃঙ্খল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ওকে আমি আপনার মতো কিছুতেই হতে দেব না। ও হবে আল্লাহর উত্তম বান্দা, আর স্ত্রী সন্তানের কাছে হবে সম্মানিত। মারুয়ান পাটিসাপটায় কামড় দিতে গিয়েও দিতে পারলো না। নিশাত পাটিসাপটা নিয়ে ছেলেকে খাইয়ে দিতে লাগলো। নাওহান নিজের হাতে মায়ের দিকে বাড়িয়ে দিল। নিশাত ছোটে মুচকে হাসি নিয়ে পিঠে কামড় দিল। নাওহান মাকে খাইয়ে উঠে বাবার কাছে গেল। মারওয়ানের হাতে এখনো পাটিসাপটাটা ধরা, সে স্ট্যাচু হয়ে বসে আছে, পিঠে একটা কামড়ও দেয়নি। নাওহান বাবার মুখের সামনে পিঠা ধরে পড়ল। বাবা খাও, মজা মজা। মারওয়ানের ধ্যান ভঙ্গ হলো যেন। মুখের সামনে পাটিসাপটা পিঠা দেখে ছেলের দিকে চাইলো। দেখলো স্যান্ডু গেঞ্জি পরিহিত তার 2 বছরের ছেলে পিঠা হাতে দাঁড়িয়ে আছে। গেঞ্জিটা মলিন হয়ে গেছে, অনেক দিন পরে বাচ্চাটা, তাই বোধ হয়। কি ছোট্ট শরীর, ছোট ছোট হাতে তার দিকে পিঠা বাড়িয়ে মায়ামা দৃষ্টিতে তাকিয়ে আছে। মারওয়ান বলল, খেতেই হবে। খাও। মারওয়ান মুখে নিল। নাওহান বাবার দিকে তাকিয়েও থাকলো। মারওয়ান বলল, আয় তোকে খাইয়ে দেই। নাওহান ভদ্র বাচ্চার মতো বাবার কোলে বসলো। মারওয়ান ছেলেকে খাইয়ে দিতে লাগলো। মানহা ব্যাগ শক্ত করে চেপে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। বাড়ির এইটুকু রাস্তা তাকে একা একাই ক্রস করতে হয়। ব্রিজের গোড়া পর্যন্ত বান্ধবীরা সাথে সাথে থাকে, বাকি এইটুকু পথ সে একাই যায়। মাঝে মাঝে মেজো ভাইয়া অথবা সেজু ভাইয়া তাকে নিয়ে যায় কলেজ থেকে। যেহেতু অনার্সে ডিগ্রি কলেজে পড়ছে, সেহেতু এটাকে কলেজেই উল্লেখ করে সবাই। আজকে মেজো ভাই মাহাদি আমিন ব্যস্ত বিধায় তাকে নিতে আসেনি বোধ হয়। আর সেজু ভাই মাহফুজ আরাফ রাজশাহীতে এখন। মানা গুটি গুটি পায়ে বাসার উদ্দেশ্যে হেঁটে চলল। পথিমধ্যে কতগুলো কুকুরের সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তর আত্মা কেঁপে উঠল তার। কুকুরের ভীষণ ভয় তার। এতগুলো কুকুর কোথা থেকে এলো? সে রাস্তায় এক কোণে দাঁড়ালো, যেন কুকুরগুলো তাকে না দেখে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও যেন কুকুরগুলো কেউ কেউ বেরিয়ে গেল। তখন মানহার কান্না পেয়ে গেল। নিকাবের আড়ে চোখ ভিজে একাকার। হঠাৎই উল্টো দিক থেকে ইহাব ভুইয়া নামক লোকটাকে হেঁটে আসতে দেখে একটু সাহস পেল যেন। মানা ঠিক মতো লোকটার দিকে তাকালো না পর্যন্ত, কারণ পুরুষ পরপুরুষ তার নিকট কুকুরের চেয়েও ভয়ঙ্কর। সে ঠিক করলো ইহাব নামক পুরুষটির কাছে গেলেই সে এখান থেকে বের হয়ে বাসায় যাবে। অন্যদিকে ইহাব এক হাত পকেটে গুজে কানে ফোন নিয়ে কথা বলতে বলতে হেঁটে আসছে। কতগুলো কুকুরকে দাঁড়িয়ে থাকতে দেখে ইট হাতে নিয়েই ওদের দিকে ছুঁড়ে মারল। কুকুরগুলো পরিমরি করে ছুটতে পারলো। ইহাব চুলে হেয়ার স্লিকিং করতে করতে এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটতে লাগলো। হঠাৎই তার নজর পড়ল বোরকা পরিহিত একজন জমনী। তার চোখ সরু হয়ে গেল। যাকে ভাবছে সেই কিনা দেখতে এগিয়ে গিয়ে দেখলো সেই উল্টো দিকে ঘুরে আছে। ইহাব রহস্যময় ভঙ্গিতে তাকালো। কলকে যে এগিয়ে গিয়ে বলল, কোনো হেল্প দরকার? মানা আচমকা কারো কণ্ঠস্বরে থতমত খেয়ে গেল। তাও কণ্ঠটা যদি হয় পুরুষের, তাহলে তো কথাই নেই। মানা থরথর করে কেঁপে উঠল। মনে মনে অনেকবার আল্লাহর কাছে সাহায্য চাইল যেন লোকটা চলে যায়। ইহাব আবারও জিজ্ঞেস করল, কথা বলছো না কেন? মানহার চোখ একেবারে হতবাক হয়ে গেছে। চেনা নেই জানা নেই একজনকে ডিরেক্ট তুমি বলা কেমন ভদ্রতা। মানহা কোনো কথা না বলে ব্যাগ খাতে শক্ত করে চেপে ধরে সামনের দিকে হাঁটা ধরল। ইহাব অবাক হয়ে এই কাণ্ড দেখলো। চোখ মুখ কুচকে বিড়বিড় করে বলল, জাস্ট বিরক্তিকর। তারপর মানহার পিছন পিছন একটু গিয়ে জোরে বলে উঠল, এত সাধুগিরি কই থাকে আমিও দেখব। নিজেকে এত লুকিয়ে রাখছো, আবার এমন না হয় একদিন আমি তোমাকে বোরখা ছাড়া পুরোপুরি দেখব। কারণ যার থেকে মানুষ পালাতে চায় তার কাছেই কিন্তু ধরা দিতে হয়। বেয়াদব ও অসভ্য বলে দ্রুত কদম ফেলে প্রস্থান করলো। ইহাব চুল ব্রাশ করতে করতে বলল, যা বললে তার অপেক্ষায় থেকো মেয়ে। বলেই রহস্যময় ভঙ্গিতে হেঁটে উল্টো দিকে চলে গেল। বাবা দুধ খাবো। মারওয়ান একটা কাগজে কি যেন লিখছিল। নাওহান খেলনা দিয়ে খেলছিল। আচমকা এই কথা বলায় মারওয়ান বলল,
কি বললি রে ফায়াজ? দুধু খাবো। দুধ কই পাবো? মারওয়ান বলল। নাওয়ান পা দাপিয়ে দাপিয়ে বাবাকে ঝাঁকিয়ে বলল, খাবই, দুধু দাও। মারওয়ানের মাথা আওলা ছাওলা হয়ে যেতে লাগলো। দুধ পাবে কই এখন সে? বাচ্চাটা মাঝে মধ্যে এত জ্বালায় ভাষা প্রকাশ করার মতো না। মারওয়ান বিরক্ত হয়ে বলল, জ্বালাস না তো ফায়াজ, আমি এখন দুধ কই পাবো? তুই খেলছিস, খেল না বাপ। নাওয়ান কেঁদে দিয়ে বলল। টমেটো দাও। মারওয়ান চোখ কপালে তুলে বলল। সর্বনাশ, এই আনটা কি বলে? মারওয়ান খাতা বন্ধ করে আবার বলল, কোথা থেকে দিব? মাঝে তাই আয়, তোর মার আমি এক। দাও। বাচ্চাটা সচরাচর দুধ খাওয়ার বায়না করে না। নিশাদ বাচ্চাকে দুধ খাওয়ানো ছেড়েছে কয়েক মাস হয়, তবুও মাঝে মধ্যে মুখের দুধ খাওয়ানোর জন্য অস্থির হয়ে পড়ে বাচ্চাটা। নিশাদ বহু কষ্টে সামলায়। তখন মারওয়ান মহা মুশকিলেই পড়লো যেন। ফোন নিয়ে নিশাতের নাম্বারে ডায়াল করলো। নিশাত ক্লাস নিচ্ছিল তখন, তাই ধরেনি। মারওয়ান ফোন লাগাতার দেওয়ার ফলে একসময় ফোন ধরল নিশাত। মারওয়ান বলল, ছেলে তো দুধের জন্য কাঁদছে, কি করব? নিশাত বেশ বিরক্ত হলেও ক্লাসের সময় কল দিয়ে বলছে ছেলে তো দুধের জন্য কাছে, কি করব? কি করবে সেটা বুঝি নিশাত জানে? আক্কেল বুদ্ধি কিচ্ছু নেই এই ভাদেমা পুরুষের। কোনো রকমে বলা, নাচন কি আর করবেন বলেই ফোন কেটে দিল নিশাত। মারওয়ান সত্যি ভেবে নাচতে লেগে গেল। নাচা আর কি, কোমরে দুই হাত দিয়ে দুই পাশে এপাশ ওপাশ করা এতটুকুই। নাওয়ান বাবাকে এরকম উদ্ভট ভঙ্গিমা করতে দেখে কান্না থামিয়ে অবাক হয়ে তাকিয়ে দিল। ছেলেকে কান্না থামিয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আরেকটু রঞ্জিত করার জন্য লাফ দিল একটা। নাওয়ান বাবাকে পেঙ্গুইনের মতো লাফিয়ে উঠতে দেখে খিলখিল করে হেসে নিজেও একটা লাফ দিল। তারপর আর কি, বুড়ো পেঙ্গুইন আর মিনি পেঙ্গুইন কিছুক্ষণ লাফালাফি করেই কাচালো।